আসসালামু আলাইকুম। আমি এই আজকের ভিডিওটা আসলে তাদের জন্য করছি যারা পিনাকিকে গুরু মানেন। প্রথম কথা হচ্ছে, পিনাকি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যা বলে তার পুরোটাই মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। একটা মানুষের মিনিমাম আইডেন্টিটি থাকে, মিনিমাম ব্যক্তিত্ব থাকে, মিনিমাম আদর্শ থাকে। মানে কোনো একটা কিছু করে সে চলে, কিন্তু পিনাকির কোনো অবস্থান নাই, ব্যক্তিগত কোনো মতাদর্শ নাই, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই। সে সবটাই করে অর্থের বিনিময়ে। আপনি টাকা দেন, আজকে আপনার সম্পর্কে বলবে। আপনি যার নাম বলবেন তার সম্পর্কে সে বলবে। মানে এটাই সে অর্থজীবী। আদর্শ নাই, হ্যাঁ, তার কোনো নীতি নাই, নৈতিকতা নাই, তার ব্যক্তিগত চরিত্র নাই। তার একটাই চরিত্র, টাকা দেন আমি আছি, টাকা দেন আমি আছি। এখন দেখুন, যেমন ধরেন, যেই মানুষটা জীবনে কমিউনিস্ট পার্টি করে আসছে, বাম দল করা, সেই মানুষটা কখনো জামায়াতের লোক হইতে পারে না, জামায়াতকে সমর্থন দিতে পারে না। এটা যারা সত্যিকার অর্থে পলিটিক্স করে বা পলিটিক্সের সাথে নিজেকে মুক্তমনা আধুনিক মনে করে, তারা কখনো এরকম ফ্রিকুয়েন্টলি দল চেঞ্জ করতে পারে না, যেটা নিয়মিতই করে। এবং দেখেন, সে কিন্তু এখন শাহবাগীগুলো গলাবাজি করে, কিন্তু সে নিজেও একজন শাহবাগী। সে এখন যুদ্ধাপরাধীদের বিচার করাটা অন্যায় হয়েছে বলে যেভাবে গলাবাজি করে, সে নিজেই কিন্তু একটা সময় যুদ্ধাপরাধীদের বিচার কেন হবে না, কেন মরণোত্তর ফাঁসি দেওয়া যাবে না বলে দাবি করেছে। নিজে 200+ শিশুর জীবন ওষুধ টেস্টের নামে হত্যা করেছে, শিশু হত্যাকারী। অথচ নিজে বলে যে আমি পালিয়ে গিয়েছিলাম, এবং গর্বের সাথে বলে, এবং সেটা ব্যাখ্যা দেয় যে গিয়ে সেখানে কিভাবে সে জীবনযাপন করেছে। তো এই লোকটা আসলে ব্যক্তিগত চরিত্রও খারাপ, নৈতিকতার স্খলনজনিত অনেক সমস্যা আছে, এবং একই সাথে তার নীতি নাই। ফলে তার একটাই নীতি, টাকা দেন দুবাই যাবো। একটা নাটক ছিল অন্তত সেনের, টাকা দেন দুবাই যাবো। তো ওই পিনাকির যে টাকা দেন ভিডিও করবো, টাকা দেন ভিডিও করবো। তো ওই জায়গা থেকে এই লোকটার কোনো নেই। যেমন ধরেন, কয়েকদিন আগে উনি একটা ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কত, 3 লাখ না 30 লাখ। তো ওনারই একটা লেখা, আমি এটা আজকে আমাদের দর্শকদের জন্য, উনি একটা ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন, ভুল ন্যারেটিভ দিচ্ছেন, এবং নিজেই নিজেকে ডিফেন্ড করছেন। সো এটা ওনার অবস্থান ঠিক নাই। ফলে ওনাকে যারা অন্ধের মতো বিশ্বাস করেন, তাদের সুবিধার জন্য ওনারই লেখা তো আরেকটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো লেখাটা সামহারিন ব্লগে উনি লিখেছেন 14ই সেপ্টেম্বর 2013 সালে। মাথায় রাখতে হবে, 2013 সালে। তো উনি শুরুই করেছেন এভাবে যে জামাতের পক্ষ থেকে একটা বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে। এর ফলে তাদের অপরাধ লঘু করে দেখানোর একটা প্রচেষ্টা করা হয়। উনি নিজে বলছেন জামায়াত এই কাজটা করে। তো আবার সংখ্যায় অল্প হলেও কেউ কেউ দুম করে মুক্তিযুদ্ধের শহীদের তালিকা চেয়ে বসেন। একটা গণযুদ্ধে শহীদের নামের তালিকা করা যায় কিনা সে বিষয়ে অসম্পূর্ণ ধারণা থাকার কারণে খুব সুকৌশলে তারা এই তালিকার তথ্য হাজির করে। জামায়াত যে শহীদদের তালিকা দেখতে চান, এটা যে তাদের একটা কৌশল, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানোর, এইটা উনি 2014 সালে পিনাকি নিজে বলে গেছেন। তো তারপরে উনি লিখেছেন যে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, সে যুদ্ধগুলোর কোনোটাতেই বেসামরিক মৃত্যুর কোনো নাম ধরে তালিকা নাই। পৃথিবীর কোথাও এই তালিকা তৈরি হয় নাই, এমন তালিকা এখনো করা হয় না। উনি বলেছেন কারণ এটা করা সম্ভব না, যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, যে সময় তথ্য সংগ্রহের সমস্যা নয়। এই অস্বাভাবিক অবস্থায় আরও অনেক ঘটনা ঘটে, যেমন ব্যাপক সংখ্যক মানুষ দেশ ত্যাগ করে, তাদের মধ্যে অনেকেই ফেরে না, অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পরিবার সমাজবিহীন ভবঘুরে মানুষরাও নিহত হয় যাদের খোঁজ পাওয়া সম্ভব হয় না। এছাড়াও আছে যুদ্ধের কারণে পরোক্ষ মৃত্যু,
যারা হত্যা করে তারাও অপরাধ ঢাকার জন্য মৃতদেহ লুকিয়ে ফেলে। এসব কারণেই যুদ্ধে নিহতের পরিসংখ্যান সবসময় একটা সংখ্যা, একটা নামসহ পূর্ণাঙ্গ তালিকা সম্ভব হয় না। এটাই পৃথিবীব্যাপী গৃহীত নিয়ম। যারা মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা চায় তাদের যে কোনো একটা গণযুদ্ধের বেসামরিক নিহত নাগরিকদের তালিকা দেখাতে বলুন। যুদ্ধে মৃত বা নিখোঁজ সামরিক ব্যক্তিদের তালিকা করা সম্ভব, কিন্তু বেসামরিক ব্যক্তিদের নয়। এটা পিনাকি নিজেই বলেছে 2013 সালের 14 সেপ্টেম্বর। এবং উনি খুব সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়েছেন যে এই এস্টিমেশন কিভাবে হয়, মানুষ মরে কতজন মারা গেছে এটা কিভাবে তৈরি হয়। আর যে রুমেল তার চায়নাস ব্লাডি পলিটিক্স বইয়ে এবং লিথাল পলিটিক্স বইয়ের পরিশিষ্টে গণহত্যার পরিসংখ্যান কিভাবে করতে হয় সেটার একটা মেথোডোলজি দিয়েছেন। আগ্রহীরা পুরো পড়তে পারেন, একটা লিঙ্ক দিয়েছে, এস্টিমেটেড ডেমোসাইড মেথডস অ্যান্ড প্রসিডিউরস। এখানে একটা পুরো ব্যাখ্যা দেওয়া আছে এবং সেখানে কিভাবে ভাগ করা সেটা উল্লেখ করা আছে। রুমেলের পদ্ধতি অনুসারে প্রাপ্ত মৃতের সংখ্যাকে আরও সাবগ্রুপে ভাগ করতে হবে, যেমন জেলাওয়ারি, নারী, পুরুষ অনুযায়ী, এরপরে প্রয়োজনে ধর্ম, জাতি অনুযায়ী। ফলে একটা গ্রহণযোগ্য সংখ্যায় উপনীত হওয়া যায়। এটা অনেক সময় একটা রেঞ্জ, যেমন হলোকাস্টে মৃতের সংখ্যা 42 লাখ থেকে 60 লাখ। রুমেল যদিও 3টা রেঞ্জ দিয়েছিলেন, লো, মিডিয়াম, হাই, কিন্তু সাধারণভাবে 2টা রেঞ্জ ব্যবহার করা হয়। আমেরিকার সিভিল ওয়ারে 6 থেকে 7 লাখ মানুষ নিহত হয়েছিল। রুমেল তার পদ্ধতিতে কিভাবে এই রেঞ্জটা করা হয় সেটার একটা মেথড বলে দিয়েছেন। সাম্প্রতিক সিরিয়া যুদ্ধেও এভাবেই মৃতের সংখ্যার হিসাব করা হয়। ইরাকেও সেভাবেই, আগে সেটা ছিল না, তবু সে সময় একই রকম গবেষণার ফলাফলে 30 লাখ সংখ্যাটা গ্রহণ করা হয়েছে। তবে ইতিহাসের প্রয়োজনে এবং জনগোষ্ঠীর আবেগের সাথে তাল মিলিয়ে যুদ্ধে মৃতের একটা আইকনিক ফিগার বলা হয়। যেমন আমেরিকায় গৃহযুদ্ধের মৃতের সংখ্যা বলা হয় 6,20,000। এটা প্রকৃত সংখ্যা নয়, একটা আইকনিক ফিগার। ঠিক আছে, তো এই যে 30 লক্ষটা এটা আন্দাজে বলা হয় বাংলাদেশের ক্ষেত্রে। এটা উনি নিজে ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এটা আন্দাজে না, এটা একটা ফর্মুলার ভিতর দিয়ে গিয়ে তৈরি হয়েছে। তো এই ফর্মুলাটা কি সেটাও উনি উল্লেখ করে দিয়েছেন এবং 72 সালে প্রকাশিত বেশ কয়েকটা পত্রিকার ডকুমেন্টস উনি ওনার লেখায় সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করেছেন এবং সেখানে 30 লাখ সংখ্যাটাকে উনি স্টাবলিশড করে গেছেন নিজের লেখায়। অথচ 2024 সালে এসে 10 বছরের ব্যবধানে তার মতাদর্শ চেঞ্জ হয়ে গেছে। এখন সে জামায়াতের পক্ষ নিয়ে বলছে যে আপনারা সঠিক তালিকাটা দেন, শহীদের তালিকাটা দেন, যেখানে উনি নিজেই বলে গেছে যে এইরকম যখন অস্বাভাবিক ঘটনা ঘটে, যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা, এই অবস্থায় মৃতের সংখ্যা তালিকা তৈরি করা সম্ভব নয়। তাদের তালিকা করা সম্ভব যারা যুদ্ধে অংশ নিয়েছেন সামরিক, শুধু তাদের তালিকা করা সম্ভব, কিন্তু বেসামরিকদের তালিকা করা সম্ভব নয়। কারণ নিজেদের স্বার্থে কেউ কেউ লাশ গুম করে, নিজেদের স্বার্থেই যুদ্ধাবস্থাতেই এমন অনেক মানুষ আসে যাদের সংখ্যাটা গোনা সম্ভব হয় না। তো ওই জায়গা থেকে উনি নিজেই এই ডকুমেন্টে, আমি এই ভিডিওটার নিচে এই লিঙ্কটা দিব এবং একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো যে আপনারা যারা পিনাকিকে ফলো করেন তারা চোখ বন্ধ করে ফলো করবেন না, একটু চোখ কান খোলা রাখবেন। এই লোকটা ব্যক্তিগত কোনো চরিত্র নাই, এই লোকটা টাকা পেলে গু খেতে পারে। হ্যাঁ, এই লোকটাকে দিয়ে যদি টাকা দেওয়া যায় সে তার মাকেও রেপ করে আসবে, বোনকেও রেপ করে আসবে, দ্বিধা করবে না। এই লোকটার কাছে টাকা গুরুত্বপূর্ণ, ইস্যু গুরুত্বপূর্ণ না, ঘটনা গুরুত্বপূর্ণ না, টাকা গুরুত্বপূর্ণ। আপনি টাকা দেন, ডলার দেন এবং তাকে যে কোনো একটা কাজ করতে বলেন যেটা অনৈতিক, সেটাও সে করবে। করার পরে একটা এমন ন্যারেটিভ তৈরি করবে যে ওইটা তার জন্য করা জরুরি ছিল। সুতরাং বাংলাদেশের তরুণ সমাজকে আমি অনুরোধ করব এইরকম একটি জঘন্য লোকের ভিডিও দেখা থেকে বিরত থাকবেন, নিজেরা সুস্থ থাকবেন, ব্যক্তিত্ব সঠিক হবে এবং নীতি নৈতিকতার পথে থাকতে পারবেন। কারণ এই লোকটা নীতি নৈতিকতা নাই, ব্যক্তিগত চরিত্র নাই, আদর্শ নাই। এই লোকটার একটাই আদর্শ হচ্ছে অর্থ। তরুণ সমাজের কাছে আমি আবার আহ্বান জানাবো, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, এই জাতীয় মানুষদের সংস্পর্শ থেকে দূরে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।